কিছু মুভি থাকে না যেটা শরীরে জোশ এনে দেয়, এমন সিন তুলে ধরে যেটা দেখে মনে হয় আরে এটা তো আমার সঙ্গে হয়েছে, অমুকের সঙ্গে এটা তো হতে দেখেছি। আজকের মুভির কাহিনীটাও সেম তেমন। অ্যাক্টরদের অ্যাক্টিং, স্টোরি ন্যারেশন, লোকেশন, তার সঙ্গে ন্যাচারাল অ্যাকশন সব মিলিয়ে মুভিটা অসাধারণ। মুভি দেখে আপনার কখনো কারোর উপর রাগ উঠবে, কখনো মায়া লাগবে, তো আবার কখনো আপনার মুখ থেকে অটো বের হয়ে আসবে শালা বোকা নাকি। বিশেষ করে মুভির সাবজেক্ট, যে টপিকের ওপর মুভিটা বানিয়েছে পুরো চুম্বে শোয়ার। রাজনীতিবিদ, কর্পোরেট দুনিয়া, সমাজের কিছু নিম্ন মানসিকতার মানুষ, এই কয়েকজনের কথা মাথায় রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে এদের ভিতরের আরো একটা রূপ কতটা জঘন্য হয়। পলিটিক্যাল ড্রামা মুভি, তাই একটু লম্বা হতে পারে। কাহিনীতে মনোযোগ দিবেন তাহলে ফুললি এনজয় করতে পারবেন। কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া পলিটিক্যাল ড্রামা তামিল মুভি নাম রাভানা কোট্টাম এর ব্যাপারে। মুভির কাহিনী রামনাথপুরম জেলার দুইটা গ্রামকে ঘিরে। পেছনে একটা ভয়েস আমাদের বলছে মেলা থেরু গ্রাম। সেই সময় থেকে ফসলে উজ্জ্বল মাঠ এই গ্রামের, হাওর, নদী ভরা পানি, কোনো কিছুরই যেন অভাব ছিল না। আস্তে আস্তে এই গ্রামের আশেপাশে আরো অনেক গ্রামের বসতি গড়ে ওঠে। সবকিছু নর্মালি চলছিল, কিন্তু কার যে অভিশাপ লাগে এই এলাকা থেকে বৃষ্টি অভিমান করে মুখ ফিরিয়ে নেয়। সমস্ত পুকুর, জলাশয় সবকিছু শুকিয়ে যায়, আবাদি জমিগুলো অনুর্বর হয়ে যায়। প্রচন্ড গরমে পানির সংকট দেখা দিতে থাকে। মানুষ মাঠে নামতে দ্বিতীয়বার ভাবতে শুরু করলো। দূর থেকে পানি আনতে হতো জীবনের তাগিদে। রাগ আর অভিমানে গ্রামের মাথা যারা ছিল সরকারি অফিসে কালেক্টরের সঙ্গে তর্কাতর্কি করতে শুরু করলো। সে সময় অফিসার যেটা বলে শুনে তারা হাসতে শুরু করে, কিন্তু সে যা বলেছিল সেটা একদমই সত্যি। কি বলেছিল? কারুভেলা গাছ, যাকে ইংরেজিতে প্রোসোপিস জুলিফ্লোরা বলে। এই গাছটি একমাত্র কারণ পানি শূন্যতার। এই সমস্যা তো ছিলই, তারপর এটা নিয়ে গ্রামে যা হয় তা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। এ যেন জীবন নয়, মৃত্যুর খেলা চলছিল। মানুষের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করা হচ্ছিল। চলুন এর পেছনের কাহিনীতে যাই। তো হাডুডু খেলা দিয়ে মুভির মূল সিন শুরু হয়। এন্ট্রি হয় মুভির অন্যতম এক লিড ক্যারেক্টার মাধিবানান, যাকে সবাই মাধি বলে ডাকে। অপোজিট সাইডের প্লেয়ারে এন্ট্রি হয় মুভির হিরো বা লিড অ্যাক্টর শান্তানু ভাইগরাজ অর্থাৎ সেঙ্গু থাভানের, যাকে সবাই সেঙ্গু বলে ডাকে। দুই গ্রামের মাঝে খেলা চলছে। সেঙ্গু মেলাথেরু গ্রামের প্রধান বোস আইয়ার ছেলে, আর মাধি কিজাথেরু গ্রামের প্রধান চিত্রাভেলের ছেলে। খেলা প্রায় শেষের দিকে এসেছে। দুই গ্রামের ছেলেরা যার যার গ্রামের ছেলেদেরকে উস্কাচ্ছে যে দেখিয়ে দে ভাই, দেখিয়ে দে, ওদের হারিয়ে দে, ওদের গ্রামকে দেখিয়ে দে। দুজনে আগে জোশ নিয়ে এক জায়গায় হয়, তারপর গিয়ে দুজনকে মারা শুরু করে। কি বলছিলি বে, উস্কাচ্ছিলি কেন, আমাদের মাঝে ঝামেলা লাগাতে চাস? এই মাঠের খেয়ে বলে আমি না, মারি আমাকে বলতে বলেছিল এইসব। এন্ট্রি হয় মাইক মানে মারির। মাধি ডাকে, হে মারি এদিকে আয়, কি বলেছিস এদের, এদিকে আয় বলছি। টেঙ্গু এদিকে আসে, আরে ভাতিজা রেগে যাচ্ছিস কেন, আমি তো জাস্ট তোদের খেলাতে জোশ ফিরে আনতে এসব বলতে বলেছি। মাধি বলে তাই না, ঠিক আছে তাহলে জোশ দেখাচ্ছি। এ সিঙ্গু আয় তো। দুজনে মিলে শালারে মারতে যায়। মারবে, একজন ডাক দেয়, ওই তোরা কি মিটিং এ যাবি না, একটু পর কিন্তু আইয়া এসে যাবে। এরা থেমে যায়। মাধি বলে দেখ চাচা, অন্যদের পাছায় হাত দিতে গিয়ে কিন্তু তোর এক হাত হারিয়ে ফেলেছিস, আবার আমাদের মাঝে হাত দিতে আসিস না, তাহলে কিন্তু এই হাতও থাকবে না। সিন কাট হয়, টুকটুক করে কিছু সিন দেখানো হয়। বাড়ি ঘর দেখে তো বুঝতেই পারছেন অনেক আগের। এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার বোসের, যাকে সবাই সম্মান করে আইয়া বলে ডাকে। এই গ্রামের প্রধান সেঙ্গুর বাবা। মাধি এসে নমস্কার করে। কাকু বলে ও কোথায়? মাধি বলে আসছে আইয়া। কাকু রেগে যায়, এ আমি তোর বাবার বন্ধু, তোর বাবার মতো আইয়া বলিস কেন তুই আমায়? আচ্ছা তোর বাবা কোথায়? মাধি বলে আসছে। সেঙ্গু আসে। বাবা। কাকু বলে কিরে মাথায় ছাই মাই লাগিয়েছিস কি, আমি বুঝতে পারবো না তোরা কোথা থেকে এলি? চলে আসে পঞ্চায়েতে। কথা বলছিল, একটু পর মাথির বাবা আসে। হালকা একটু খেয়েছে তাই লজ্জা পাচ্ছে। কাকু বলে সামনে 27 তারিখ আমরা মূলাকুট্টু পরিচালনা করব। আমাদের গ্রামের পক্ষ থেকে আমি সম্মতি জানাচ্ছি, খিজাতের পক্ষ থেকে চিত্রাবেল যা বলবে তাই হবে। মাথির বাবা বলে আরে কি বলছিস, তুই বলেছিস মানে সেটাই হবে আমাকে? কাকু বলে আরে আমি তোকে সম্মান জানাচ্ছি, তুই বল। মাদির বাবা বলে তুই আমাদের রাজা, তুই যা বলবি সেটাই হবে। কি বলো তোমরা সবাই? দুই বন্ধু জমে যায়, আর পরের সিনে গানের মাধ্যমে আজব সব সিন দেখানো হয়। এরা দুজনে আবার খুবই ভালো বন্ধু। এই গ্রামের বা এই এলাকার একটা নিয়ম হলো বাহিরের কোনো রাজনৈতিক পার্টি দলের পতাকা নিয়ে এখানে আসতে পারবে না। এরা তাদের তাড়িয়ে দেয়। কেন পরে জানা যাবে। এরপর গানের মাঝে আরো অনেক কিছু সিন দেখানো হয়, যেগুলো আসলে একটা একটা করে বলে দেখানো পসিবল না। বাই দ্য ওয়ে, আপনারা যে ভিডিওগুলো দেখেন এগুলো এডিট করে আমার এডিটর রাসেল। তার এডিটিং করা ভিডিও আপনাদের কেমন লাগে সেই সম্পর্কে কিছু জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? এরপর কি আমরা একটা আন্টিকে দেখায় যে ছাগলের দুধ দিয়ে কফি বানাচ্ছে। ইনি হলেন সেঙ্গুর আন্টি। কাকু এখানে বসে অনুষ্ঠানের ব্যাপারে কথা বলছিল। একটু পর একটা গাড়ি আসে। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার, এখানকার বিধায়ক। মাদের বাবা বলে বস এমএলএ এসেছে। এমএলএ এসে আয়াকে প্রণাম করে। কাকু বলে হ্যাঁ তুমি এখানে কেন? আমরা কোনো পার্টিকে সাপোর্ট করি না বলে তোমাকে স্বতন্ত্র দাঁড়িয়ে জিতিয়ে দিলাম, আর তুমি কি করছো? এখন দলের সঙ্গে মিলে গেছো। এমএলএ বলে আইয়া দলের সঙ্গে যদি মিলে না যায় তাহলে তো কাজ পাবো না। কাকু বলে জানি, বলো কি জন্য এসেছো? এমএলএ বলে আইয়া সামনের অনুষ্ঠানে আমি একটু সবাইকে খাওয়াতে চাই। কাকু বলে আমি
আমি তো জানি সেটা কেন, খাওয়ানোর বাহানায় পার্টির প্রচার করবে, তাই না? যাও যাও যাও, এসব হবে না। তার কথা শোনে না, এমএলএ যাচ্ছে আর বলছে শালা এমএলএ আমি, আর তার কথা শুনতে হচ্ছে। যাক, সে এখানে অপেক্ষা করছে। তার কিছুক্ষণ পর আরেকটা গাড়ি আসে। এখানে এন্ট্রি হয় আমাদের ফিমেল লিড ক্যারেক্টার বা মুভির হিরোইন আনন্দী অর্থাৎ ইন্দ্রার। তাকে দেখে সেঙ্গু আর মাধি চেয়ে আছে। দিদি এসে কাকুকে প্রণাম করে। তো ইন্দ্রা সম্পর্কে সেঙ্গুর আন্টির মেয়ে হয়, বাট সম্পর্ক অতটা ভালো নেই এদের সঙ্গে। এরা শহরে থাকে, ইন্দ্রার মা লাইফে অনেক কিছু করেছে, সামনে বীজ বপন অনুষ্ঠান, তাই এসেছে। যাক, কথাবার্তা বলে তারা চলে যাচ্ছে। আইয়াও চলে যাচ্ছে। এমএলএ আবার সে রিকোয়েস্ট করে, তো আইয়া অনুমতি দেয়, বাট রাজনৈতিক কোনো প্রচার যেন না হয় সাবধান করে দেয়। ইন্দ্রা চলে গেলে সেঙ্গুর তার দিকে তাকিয়ে থাকা দেখে মাধি বলে, বন্ধু কি প্রস্তাব পাঠাবো নাকি? সেঙ্গু বলে, কি আমি ওকে? হ্যাঁ, দেখেছিস ওর মাকে, আমাদের খেয়ে ফেলবে, আমি কখনো ওই মেয়েকে বিয়ে করবো না। আরে ওর মতো কত পরে আছে। সিন কয়েকদিন সামনে আসে। অনুষ্ঠানের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। এখানে একজন গ্রাম প্রধানকে সম্মানী করা হয়। তার কাজ শুরু হবে। মারি বলে ওঠে, আইয়া আমি কিছু বলতে চাই। কাকু থামাতে চাই। আইয়া বলে, বলতে দাও। টেঙ্গুর বলে, আপনি তো বলেন এখানে সবাই সমান, কেউ কারোর থেকে ছোট নয়, তাহলে প্রতি বছর এই সম্মানী মেলাথেরুর লোকজনেরাই কেন পায়? আমাদের কি? মাতৃ বাবা রেগে যায়, কি বলছিস এসব? সে এখানকার রাজা, তার বাপদাদাদের জন্য আমরা এখনো ভালো আছি, আর তাকে ছেড়ে? আইয়া বলে, তোর যদি মনে হয় এসব বলে তুই গ্রামের মাঝে দ্বন্দ্ব লাগাবি, তাহলে ভুল করছিস। এই জন্য যদি তোরা আমাকে সম্মান করে থাকিস, তাহলে আমি এই সম্মান চাই না। সম্মানের গামছাটা মাতৃ বাবাকে পরিয়ে দেয়। এটা অনেক বড় একটা সম্মান, তাই সবাই তালিবালি মারছে। কাকু বলে, কি এবার খুশি? আমি মানুষের জন্য সবকিছু করতে পারি, তাই অযথা একটা ব্যাপারকে ইস্যু বানানোর চেষ্টা করবি না, গলা কেটে রেখে দিব। এটা রাজবানা করতাম। বাড়ি মনে মনে বলছে, এই শালাকে তো হারানোই যায় না। যাক, এরপর বাকি সব কাজ করা হয়। তারপর রথ রওনা দেয় বীজ বপনের দিকে। নাচের স্টাইল দেখুন, আর কি লাগবে, পয়সা উসুল। মাধি এসব নাচ গানের মাঝে নেই, এদের সঙ্গে গল্প সল্প করছে। পিছনে এরা। মারি বলছে, ভাই আমার ব্যাপারে কিছু ভাবলেন? আমি বললাম না আমাকে একটা পোস্ট দিন দলে। এমএলএ বলে, আর তুই বনিস, আমাকে কি চলে গেল নাকি? ওদিকে দেখ, তোর ভাতিজা তো লাইনে আছে মনে হচ্ছে। এরপর বীজ বপন শুরু হয়। মানে বছরের শুরুতে বা যখন ফসল লাগানো হয় তার আগে এমন পাত্রে বীজ পেতে রাখা হয়। পরে যখন এই বীজটা ফুটে উঠবে, সেটা গিয়ে জমিতে লাগানো হবে। এটাকেই আনুষ্ঠানিকভাবে প্রতি বছর করা হয়। বীজ রাখা শেষে যে যার মতো যাচ্ছিল। এখানে দুই আন্টির মাঝে কথা হচ্ছিল। ইন্দ্রা কথা ধরে ফেলে, এপার থেকে সেঙ্গুও ধরে। তারপর দুজনের মাঝের কথা ধরে এরা ইন্দ্রার পিছু নেয়। ইন্দ্রা একটু দৌড় দেয়, ওদিকে সিঙ্গুও দৌড় দেয়। পেছনে ওরা আসার আগে আগে এরা এর ভিতরে ঢুকে যায়। আর একটু পর আমরা দেখি দুজন দুজনকে জড়িয়ে ধরল। ও মাগো টুরুলা যাস সারা, তাহলে লুকিয়ে লুকিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। সামনে ঝগড়া, পেছনে মগড়া। তো ভাই মিশনের দিকে যাবে, মাধির আওয়াজ আসে, বন্ধু কই তুই? সিঙ্গু বলে, মাধি আসছে, যাও যাও যাও, ও দেখে ফেলবে। ইন্দ্রা বলে, তো কি হয়েছে? ও দেখলে কি হবে শুনি? সিঙ্গু বলে, কিছু হবে না, বাট ওকে সবকিছু বুঝাই তারপর বলতে হবে। এখান থেকে একটু কালি গালে ভরিয়ে ইন্দ্রা বের হয়ে যায়। মাধির সঙ্গে দেখা হয়। তারপর এদিকে আসতে আবার টেঙ্গুর সঙ্গেও দেখা হয়। মারি তো চেয়ে আছে, যেতে ধরে গাছের সঙ্গে বেঁধে ইন্দ্রার একটা লকেট সেখানে পড়ে যায়। সে তো লক্ষ্য করে না, টেঙ্গু দেখতে পায়, গিয়ে সেটা উঠিয়ে নেয়। রাতে সবাই মিলে নাচতেছিল। বাবা আমি তোমায় ভালোবাসি। ভাবছেন এটা আবার কেমন নাচ? যেমনই হোক, মজা পাইছেন তো নাকি? আচ্ছা। সেঙ্গুর ফোন বাজে, কথা বলার জন্য সে সাইডে আসে। ইন্দ্রা ফোন করেছে, তার দেওয়া লকেটটা সে হারিয়ে ফেলেছে, এসবই বলছে। সেটা নিয়ে সে একটু আপসেট। সেঙ্গু বুঝায়, আরে জাস্ট লকেটই তো, মন খারাপ করার কি আছে, আবারও হয়ে যাবে। কথা বলছিল, দেখে একটা পিকআপ ডামে ঢুকলো। ফোনটা রেখে সে সেটার পিছু নেয়। গাড়িটা এখানে আসে। সেঙ্গু দেখে ভিতরে কি। তারপর এখানে এসে জিজ্ঞেস করে, গাড়িতে কি ওগুলো? এ বলে, কাঁচামাল, কাল খাওয়া দাওয়া হবে না তারই। সেঙ্গু এখান থেকে একটা ধুতি বের করে বলে, তাহলে এটা কি? মানে পার্টির ধুতি। সেঙ্গু বলে, এখানে পার্টির প্রচার নিষেধ, এমএলএ বলেনি। আইয়া জানে এটা। সেঙ্গু তার বাবাকে কল দিতে যাবে, এ ফোনটা ফেলে দেয়। আর কি, সেঙ্গু মারা শুরু করে। তারপর দেখতে দেখতে এখানে মারামারি বেঁধে যায়। মাধিও এসে মারতে থাকে। তার কিছুক্ষণ পর কাকু এসে সবাইকে থামায়। জাস্ট চেয়ে থাকে, মানে চোখ দিয়ে সবকিছু বলে, মুখে কিছু বলে না। পরের দিন মন্ত্রী সেই গ্রামে আসতে ধরলে লোকজন তাকে বাধা দেয়, কারণ তারা পার্টির ধুতি পরেছিল। পরে মন্ত্রী চেঞ্জ করে আসলে তারপর তাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়। পুজো করে তাকে মালা পরানো হয়, সম্মানী দেওয়া হয়। এরপর তারা তাদের কাজে নামে। এমএলএ মন্ত্রীর প্রশংসা করতে থাকে। লোকজন কিন্তু এখানে নেই। তো এমএলএ একটা খেলার ঘোষণা করে, যেখানে অংশগ্রহণ করলে তাদের টাকা দেওয়া হবে। যার লোভে লোকজন এখানে এলে তারা তাদের প্রচার করতে পারবে। কিন্তু কেউ আসে না। টাকার অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়, তারপরেও কেউ আসে না। মারি একজনকে নিয়ে যেতে ধরলে এরা তাদের ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পর আইয়া সবাইকে নিয়ে আসে। মন্ত্রীকে বলে, ক্ষমা করবেন, কেউ আপনার ডাকে এখানে আসবে না। একটু পর আমাদের বাকি অনুষ্ঠান শুরু হবে, তো 6টার পর এখানে আসলে বহিরাগতদের থাকা নিষেধ, প্লিজ আপনি। মন্ত্রী বলে, বাহ, লোকজনদের তো ভালো ট্রেনিং দিয়েছেন। কাকু বলে, দেখুন আমি কাউকে কিছু শিখাইনি, এখানে জোর করার কিছু নেই। তারা আপনার থেকে টাকা নিলে পরে আপনার কথা মতো চলতে পারবে না, তাই নেয়নি, এই জন্য কেউ আসেনি। প্লিজ আপনি
মন্ত্রী চলে যায় রাগ করে। রাতে মন্ত্রী কালিয়াকে কল করে বলে, তোকে আর এই পদে রেখে কোনো লাভ হবে না, তুই তো কিছুই করতে পারছিস না বে। এমএলএ মন্ত্রীর কাছে ক্ষমা চায়, স্যার আরেকটু সময় দিন, আরেকটু সময় দিন প্লিজ। মন্ত্রী বলে, আবে কালু, তোকে কি করে বুঝাই, মিথেন এবং কার্বন নিষ্কাশনের মতো গবেষকরা রামনাথপুরমে একটি খনিজ খুঁজে পেয়েছে, এই জন্য পুরো এলাকাটা খালি করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা কর্পোরেটরদের সঙ্গে চুক্তি করেছে যে তারা এটা খালি করে দিবে। আমরা যদি এটা করতে পারি তাদের জন্য, তাহলে টাকার অভাব হবে না বে, তখন দলে যে কোনো পদ নিতে পারবি, বুঝতে পেরেছিস? অন্য এলাকা আমাদের হাতে এসেছে, শুধু বোস আইয়ার এলাকা নিতে পারছি না। 2 গ্রামের লোকজন একসঙ্গে থাকলে এটা কখনো দখল করা যাবে না। আগে দুজনের মাঝে ফাটল ধরা, তারপর ওই গ্রামে আমাদের পতাকা, আমাদের চিহ্ন সবকিছু থাকতে হবে, যাতে কর্পোরেটরদের লোক গ্রামে ঢুকলে তারা বুঝতে পারে এই গ্রাম আমাদের দখলে। এমএলএ বলে, আমি করছি, আমি সব আপনাকে করে দেখাবো স্যার, জাস্ট আপনি আমাকে একটু সময় দিন। মন্ত্রী ফোন রেখে দিলে এমএলএ মারিকে বলে, শালা এই বুইড়াকে কিভাবে বুঝাই, ওখানে দুজন একসঙ্গে থাকলে ওদের আলাদা করা সম্ভব না। মারি বলে, সম্ভব, একটু বুদ্ধি খাটাতে হবে। ওই বুইড়াদের দিকে মনোযোগ না দিয়ে ছেলেদের দিকে মনোযোগ দিতে হবে। বড়রা যেমন বড়দের কথা শোনে, যুবকরা তেমন সেঙ্গু আর মাধির কথা শোনে। এদের মাঝে আগুন লাগাতে পারলে কাজ হয়ে যাবে। এমএলএ বলে, হবে, তুই পারবি? যদি পারিস তো আমি মন্ত্রীর সঙ্গে কথা বলবো তোর পদের জন্য, যা। মারি বলে, ঠিক আছে, তুমি জাস্ট দেখে যাও আমি কি করি। সিন 2 দিন সামনে আসে, লকেটটা হারিয়েছে বলে সেটা আবার বানাতে দুজন শহরে যাচ্ছে। তখন আমাদের দেখায় যে কিভাবে তাদের সম্পর্কটা হয়েছিল। তো ইন্দ্রার জন্মদিন না কিসের যেন একটা অনুষ্ঠানে এটা, এখানে তাকে মালা পরানো হবে। ইন্দ্রার মা একজনকে বলে, কিন্তু আন্টি নিষেধ করে, কারণ গ্রামের নিয়ম অনুযায়ী এই অধিকার তাদের পরিবারে রয়েছে। আন্টি সেঙ্গুকে পরাতে বলে, ইন্দ্রের মা আরেকজনকে বলে, আর এটাই নিয়ে দুজনের মাঝে ঝামেলা বাঁধে, হাতাহাতিও হয়। সেঙ্গুকে কে যেন ধাক্কা মারে। এরপর ভাই উঠে কোনো কথা নেই, ইন্দ্রের কাছে গিয়ে তাকে কাঁঠাল খাওয়াতে থাকে। ইন্দ্রা তো অবাক। ইন্দ্রার মা দেখতে পেয়ে রেগে যায়। তারপর সেঙ্গু আর আন্টিকে সেখান থেকে বের করে দেয়। আর এখান থেকেই আন্টি তাদের দেখতে পারে না, বা দুজনের মাঝে একটা ঝগড়া লেগে আছে। আর ইন্দ্রা সেই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে সেঙ্গুর প্রেমে পড়ে যায়। কি মনে লাড্ডু ফুটছে নাকি যে এভাবেও মেয়েকে পটানো যায়? কখনো না, এমনটা শুধু সিনেমাতেই হয়, বাস্তবে করতে গেলে একেবারে বিচি ফাটিয়ে দিবে পাবলিক। যাক, এরপর থেকে এরা প্রেমে তো পড়ে, বাট সেটা কেউ জানে না, লুকিয়েই চুলকাচুলকি করে। আজ শহরে এসেছে আর শকুনের চোখ তাদের ওপরে পড়েছে। মারি দেখে দুজন একটা দোকানে ঢুকলো। সে কি করে, তার লোক পাঠিয়ে দেয় চাওয়ালা বানিয়ে, যে এরা কি করছে এখানে। সে দেখে এরা ডিজাইন এঁকে দেখাচ্ছে, সেটা এসে টেঙ্গুরকে বলে দেয় যে এমন কিছু ডিজাইন তারা বানাচ্ছে। এর চেয়ে থাকা দিয়ে সিন কাট করে পরের সিনে আমরা দেখি এরা বাড়ির দিকে ফিরছে। গ্রামে ঢোকার আগেই দেখে ইন্দ্রার মা আর সেঙ্গুর আন্টি দাঁড়িয়ে। হইল, বাস ধরা খেয়ে যায়। সেঙ্গুর পিছনে ইন্দ্রাকে দেখে তো আন্টি রাগ করে চলে যাচ্ছে। সেঙ্গু আন্টির পিছে যায়, আরে কথা তো শোনো। ইন্দ্রা মাও রেগে আছে, দুজনে দুজনকে বোঝানোর চেষ্টা করছে। তখন আমরা দেখি এই কিং কোবরা এখানে, তার মানে বুঝতে পারলেন, এই লাগিয়ে দিয়েছে। এইদিকে সেঙ্গু বারবার বলছে, আন্টি এমন কিছু না, রাস্তায় দেখা হয়েছে তাই হেল্প করেছি। ইন্দ্রার মা তো তাকে একটা থাপ্পড়ি মেরে দেয়। ইন্দ্রা রাগ করে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে আন্টিও কোনো কথা শোনে না। পরে ঠান্ডা হয়, মাধি অনেক বুঝিয়ে ইন্দ্রাকে দরজা খোলায় যেন সে উল্টো পাল্টা কিছু না করে। আন্টি বলে, আমি তোকে নিজের ছেলের মতো মনে করি, তারা ভরা মজলিসে আমাদের অপমান করেছে, আর তুই তারই মেয়ের সঙ্গে। সেঙ্গু বোঝানোর চেষ্টা করে এমন কিছু না যা সে ভাবছে। ওদিকে মাধি বলে, দেখুন আন্টি, রাগ করে তো কিছু হবে না, তারা যেহেতু বলছে তাদের মাঝে কিছু নেই, তাহলে মাথা গরম করছেন কেন? মেলা শেষ হোক, তারপর যাইন, যে কোনো দরকার পড়লে আপনি আমাকে বলেন, ঠিক আছে, আমি দেখবো। মাধি সমাধান করে বাইরে আসতেই টেঙ্গু তাকে উস্কাতে থাকে, ভাতিজা তুই এসবের মাঝে পড়ছিস কেন? দিন শেষে ওরা ঠিকই থাকবে, তোকে ফাঁসিয়ে দিবে। মাধি বলে, চাচা উল্টা পাল্টা বলো না, আমি সেঙ্গুকে খুব ভালো করেই চিনি, ওদের মাঝে কিছু থাকলে ও অবশ্যই আমাকে জানাবে। এ বলে সে চলে যায়। হিরো আলমের গান দিয়ে সিন চলে আসে রাতে। টেঙ্গু এখানে নাচানাচি করছে। এমএলএ আসে, কি হয়েছে বল। টেঙ্গু বলে, আমার জন্য পদ ঠিক করে রাখো, আমি খুব তাড়াতাড়ি সফল হতে চলেছি। এমএলএ বলে, কিভাবে বে? মারিয়ে বলে, সেটা তো বলা যাবে না বস, তুমি জাস্ট দেখো আমি কি করি। পরের দিন সকালে দিনটা শুরুই হয় এই শয়তানের খারা ঝিলকিরি দেখিয়ে। মাধি রেডি হচ্ছে, বাইরে যাবে। তার ফোন আসে, ইন্দ্রা ফোন করেছে, তার একটু দরকার। মাধি বের হতেই মারি তার কাছে যায়। এ ভাতিজা, কোথায় যাচ্ছিস? আমাকেও নিয়ে যা, একটু শহরে নামিয়ে দিস। মাধি বলে, আরে আমার সঙ্গে আরেকজন আছে। মারি বলে, তো কি হয়েছে, 3 জনে যাবো। মাধি বলে, আরে তুমি বুঝতেছো না, ওর সঙ্গে। মারি বলে, কে ভাতিজা বলতো? মাধি বলে, আরে ইন্দ্রা। মারি মজা নিতে থাকে, ভাতিজা তাহলে এই ব্যাপার? মাধি বলে, আরে না এমন কিছু না। মারি বলে, সমস্যা নেই তো, সমস্যা নেই, তোদের দুজনকে তো ভালোই লাগবে। মাধি তো কথা কানে নিতে চায় না। মারি বলে, আরে আমি তো একা বলছি না, লোকেরাও তেল তুল মেরে গাড়িতে ওঠে, এখন ছেলে মানুষের মন, ব্যাপারটাও সুন্দরী মেয়ের। আচ্ছা চাচা, লোকজন কি বলছে? মারি তো সুযোগ পেয়ে যায়, আরে ভাতিজা লোকজন বলছে তোদের দুজনকে বেশ মানায়, তার মতো সুন্দরী মেয়ে তো এখানে নেই, কিন্তু তুই কি হ্যান্ডসাম কম? ভাইরা হাসি দেখেছেন, পুলিশের জন্য তো তুই সিলেক্ট হয়েছিস, এখন তো জাস্ট পোস্ট বাকি, তোকে কে পছন্দ করবে না বল? মাধি কথাগুলো মাথায় রাখে। ইন্দ্রা মাধিকে নিয়ে সেঙ্গুর আন্টির কাছে এসেছে, তার সঙ্গে মজা নিচ্ছে। কে মোটা মহিলা, একা একা থাকা হয় এখানে? সেঙ্গু আসে, এ মেয়ে, কাল তোমায় লিফট দিলাম বলে কি হলো তুমি দেখোনি? আবার এখানে
এখানে এসেছো কেন? বন্ধু তুই ওখানে এখানে এনেছিস কেন? ইন্দ্রা বলে তার আনতে হবে কেন? আমি কি চোখে দেখি না? আমি গরিবদের দেখতে এসেছি। মানে বুঝতে তো পারছেন, জাস্ট অভিনয় করছে, সেঙ্গুকে দেখতে সে এখানে এসেছে। ইন্দ্রা বলে ঠিক আছে দেখা হবে মামা। আমি যতদূর বুঝলাম এখানে মামা মানে হবু জামাই বুঝিয়েছে। আন্টি বলে এ মামা কাকে বললি? ইন্দ্রা কি করে মাধিকে চোখ মেরে ইশারা করে বলে আমি মাধিকে বলেছি। তোমার কি দাদা মোটা মহিলা? বাস মাধির মনে ঝড় উঠে যায়। কি বললো এটা তো বুঝলো, কেমন করে বললো এটা মাথায় রাখলো না। সেই খবর আবার দেয় মারিকে, সে তো আরো উস্কে তোলে। ভাতিজা বলেছিলাম না তোকে ও লাইক করে, জমে ক্ষীর হবে বেটা, লেগে থাক লেগে থাক। এরপর ইন্দ্রা মাধির সঙ্গে শহরে যায়, শপিং করে, মাধিকে পুলিশের ড্রেস কিনে দেয়। বাসায় ফেরার সময় মাধির মুখের হাসি দেখে তো বুঝতেই পারছেন তার মনে কি চলছে। নতুন চুলকাচুলকি হলে যা হয় মাধি সেগুলোই করছে। ইন্দ্রা অ্যাজ এ ফ্রেন্ড নর্মালের চেয়ে একটু বেশি মিশতেছে। এখানে চুম্মি দেয় তো সেঙ্গুকে, বাট মাধি মনে করে তাকে দিল। ছেলে হারিয়ে যায়। একটা রেস্টুরেন্টে খেতে এসেছে, এরাও সেখানেই গেছে। সেঙ্গু আর আন্টিকে জ্বালাতে ইন্দ্রা মাধিকে উঠিয়ে খাওয়ায়। তার যা হচ্ছে তা তো হচ্ছেই, সেও ইন্দ্রাকে উঠিয়ে খাওয়ায়। বলুন মাধির মনে লাড্ডু ফুটবে কিনা? ওপর থেকে সেগুলো মারিকে শেয়ার করে, সে তো আরো তেল মেল দিয়ে তাকে একেবারে ফুলিয়ে তোলে। ইন্দ্রার ভাবনাতেই সেই সময় কাটাতে থাকে যেন তার কোনো হোশ নেই। এখন যারা নতুন নতুন প্রেমে পড়েছে তাদের একটা বিশেষ ব্যাপার হলো যে তার পক্ষে কথা বলবে সে জগতের সবচেয়ে ভালো, আর যে বিপক্ষে বলবে তার সঙ্গে সে মিশবেই না। এখন মারি তো মাদিকে উস্কাচ্ছে, তাই সময়টা তার সঙ্গেই সে কাটায়। আর মারি সেই সুযোগ পেয়ে মাদিকে মদ থেকে শুরু করে বিড়িও খাইতে শেখাতে থাকে। এভাবে কয়েকদিন পার হলে ইন্দ্রা আর সেঙ্গু যে লকেটটা বানাতে দিয়েছিল, ইন্দ্রা মাদির সঙ্গে সেটা নিতে যায়। ইন্দ্রা নিয়ে বের হতেই সেঙ্গু যায় লকেটটা নিতে। দোকানদার বলে সে তো নিয়ে গেল এখনই। সেঙ্গু দেখতে আসছে, এদিকে মাদি কি করে চুরি কিনে নেয় ইন্দ্রার জন্য। সে সামনে এলে মাদি ইন্দ্রার হাত ধরে যে চুরি দিতে যায়, ইন্দ্রা একটু ঝাড়ি দিয়ে এদিকে দেখে সেঙ্গু। হইল সিংহু কিছু না বলে রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। ইন্দ্রা পিছে পিছে যায়, বাট সিংহু সেখান থেকে চলে আসে। গ্রামে এসে সে কাজে লেগে যায়। ইন্দ্রার ফোন দিচ্ছে, বাট সে ফোনটা ধরছে না। ইন্দ্রা চলে যায় বাড়িতে। তারপর মাধি আসে, আর আমি তো এখানেই। সিংহু কাজ করছে, তাই মাধি তাকে হেল্প করছে। মাদির ফোনটা বাজে, সে কি করে মারিকে দেয় ফোন। চাচা দেখো তো কে কি বলে। মারি ফোনটা ধরে আগে কথা বলে না। ওপার থেকে ইন্দ্রা বলা শুরু করে, মাধি আমি ইন্দ্রা, আসলে আমি খুবই দুঃখিত আপনার সঙ্গে এমন ব্যবহার করার জন্য। আমি বুঝতে পারিনি আপনি হুট করে এমন কিছু করবেন। সত্যি বলতে সেঙ্গু সেখানে ছিল তো, তাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আপনি হয়তো জানেন না আমরা একে অপরকে অনেকটা ভালোবাসি। সরি মাধি। আরে আপনি কথা বলছেন না কেন? আচ্ছা মা দেখছে, পরে কথা হবে। হ্যাঁ, ফোনটা কেটে দেয়। এবার বলুন কেমনটা লাগে? এজন্য ফোন ধরে আগে কথা বলা উচিত নয় যতক্ষণ না শিওর হবেন ওই পাড়ার লোকটা কে। কাজ শেষে সেঙ্গু মাদির সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যায়। মাধি মনে করে সে বুঝি খুব একটা মন খারাপ করেছে ওই ব্যাপারটা দেখে। বাড়ি ফেরার সময় মাধি জিজ্ঞেস করে, চাচা কে ফোন দিয়েছিল? মারি বলে, ভাতিজা সে ফোন দিয়েছিল, তোকে তো সরি বলেছে বেটা। মাধি বলে, সরি? সরি কেন বলবে? সে তো রাগ করেছে। মারি বলে, আরে ওখানে তো সেঙ্গু ছিল, তার সামনে কিভাবে কি বলবে, আর তুই হুট করে কিছু একটা করেছিস, এই জন্য সে একটু ভয় পেয়েছে। মাধি বলে, তাহলে সেঙ্গু রাগ করলো কেন? মারি বলে, আরে আর যাই হোক না কেন, সে তো তার কাজই নয়, তাই না? মাধি বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না চাচা। সিন একটু কাট করে সন্ধে আসে। মাধি যেতে ধরলে মারি বলে, ভাতিজা আমার কথা মানলি না তো? দাঁড়া, সে আমাকে একটা জিনিস দিয়েছে তোকে দেওয়ার জন্য। ওই সেই লকেট মনে আছে যেটা কুড়িয়ে পেয়েছিল, সেটা দিয়ে বলে, এই দেখ ও তোকে দিতে বলেছে এটা। মাধি বলে, এটা কি? মারি বলে, ভালো করে দেখ, এসআই সাব ইন্সপেক্টর হচ্ছিস না তুই, সেই জন্য এটা বানিয়ে দিয়েছে। যেদিন পোস্টিং পাবি সেদিন ড্রেসের উপর এটা লাগাতে বলেছে। এটাই তো ভালোবাসার প্রমাণ। বেচারা মাধি তো গুলগুলা হয়ে যায়। ওদিকে ইন্দ্রা সিংহুর সঙ্গে দেখা করে। সিংহু একটু পাট নিয়ে কথা বলে যে, মাধির সঙ্গে কি করছো তুমি? ইন্দ্রা মন খারাপ করে যাচ্ছিল। সিংহু আবার আসে, কি কান্না করছো? আরে আমি তো মজা করছিলাম। ইন্দ্রা বলে, তুমি মন খারাপ করো নি? সিংহু বলে, না। ইন্দ্রা বলে, মাধি যে চুরি। সিংহু বলে, আরে ও তোমার বন্ধু হয়, আমি কেন মন খারাপ করবো? ইন্দ্রা বলে, তুমিও না, আমি তো আরো মাধিকে সব বলে দিলাম, কিন্তু ও তো কিছু বললো না। সিংহু বলে, বলে দিয়েছো সব? ওদিকে মারি বসে যায় বিড়ি নিয়ে। তারপর মাধি ব্রেন ওয়াশ করতে থাকে, দেখ মাধি, ইন্দ্রা আমাকে বললো সিংহু এসব জানে না, তাই তুই একটু। মাধি বলে, ও জানলে কি হবে? মারি বলে, আরে যাই হোক না কেন, দিন শেষে তো আমরা কি জাতের লোকজন, ওরা কখনো ওদের বংশের মেয়েদের আমাদের সঙ্গে বিয়ে দিতে চাইবে না। মাধি বলে, না না না, আমার বন্ধু এমন না। এর মাঝে এরা চলে আসে। এখন টেঙ্গুর ভাবছে, যা সালা, এ বুঝি সব জেনে গেল। ওত পেতে আছে। সেঙ্গু এমন ভাব করে যেন সে খুব রেগে আছে মাঝির উপর। মাঝি তো একটু ভয় পাচ্ছে। পরে এরা হেসে ওঠে। মাঝি বলে, কি তুই রাগ করে নেই? সেঙ্গু বলে, আরে না। মাঝিও খুশি, বলে, আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভুল বুঝেছিস। টেঙ্গুর মনে মনে ভাবছে, যাক সবকিছু তাহলে ঠিকঠাকই আছে। মাঝি বলে, চাচা কি হলো? বললাম না আমার বন্ধু এমন না, তাহলে কি তুই রাজি বন্ধু? সেঙ্গু বলে, হ্যাঁ, এই জন্যই তো তোর কাছে এলাম। মাঝি তো খুব খুশি, বাট এখানে যে কনফিউশন তৈরি করেছে মারি, এটা তো বুঝতে পারছেন নাকি? মাঝি তার কথা বলছে আর সেঙ্গু তার কথা মনে করছে। মাঝি বলে, ঠিক আছে তাহলে আমরা কালকে এটা নিয়ে কথা বলবো। সিংহু বলে, আরে না থাম, একটু সমস্যা আছে, মেলাটা শেষ হোক, বাবাকে জানিয়ে তারপর বিয়ের ব্যবস্থাটা করতে হবে। খুব ভালো কথা। সিন 7
দিন সামনে আসে, মেলা শুরু হয়েছে। ওই যে বীজ পাত্রে রেখেছিল সেগুলো ফুটে উঠেছে, এগুলো এখন মহিলারা নিয়ে যাবে মাঠে আর ছেলেরা গাড়বে। এটার কারণে সেদিন বৃষ্টি হয়, তারা এমন মনে করে। সেই লাইনে ইন্দ্রাও রয়েছে, চারার টুকরি মাথায় নিয়ে ভাইকে একটা চিকেন ফ্রাই দিয়ে দেয়। এটা দেখে এরা জ্বলে যায়, শালা এরা তো সব শেষ করে দিবে রে। যাক, জমিতে আসে, মাধির নজর তো ইন্দ্রার দিকেই। দুদিন পর বিয়ে, ভাই সেই অপেক্ষাতে রয়েছে। এদিকে সেঙ্গু ইন্দ্রাকে ইশারা করছে সাইডে আসার জন্য। ইন্দ্রা টুকরিটা রেখে সেখান থেকে বের হয়ে যায়। মাধির নজর তো তার দিকেই, সে উঠে আসে, দেখে ইন্দ্রা সেঙ্গুর সঙ্গে চিপায় যাচ্ছে। এটা দেখে তার মনে যা হচ্ছিল সেটাই আমরা আকাশে দেখতে পাচ্ছিলাম। মাধিরও চোখে পানি চলে আসে আর বৃষ্টিও শুরু হয়। যাকে নিয়ে এত কিছু ভেবেছে, সে বন্ধুর সঙ্গে রোমান্স করছে, মাধির মনটা ভেঙে চুরমার হয়ে যায়। বাস চলে আসে মারির কাছে, চাচাকে ধরে কাঁদতে থাকে, এই হয়েছে, তাকে সবকিছু খুলে বলে। মারিও সুযোগ পেয়ে মাদিকে মদ খাওয়ায় আর বলতে থাকে যে তোকে বলেছিলাম না ওরা যেমন দেখতে তেমন না। মাদি প্রথমে মানতে চায় না যে সেঙ্গু এমন কিছু করতে পারে, তাকে হয়তো কেউ উস্কিয়েছে। মারি বলে, আরে সে কি ছোট বাচ্চা, তাকে কে বোঝাবে, ওকে জানে না তুই ইন্দ্রাকে পছন্দ করিস, ও ইচ্ছে করে সব করেছে। তুই তো কাল বিয়ের কথা বললি আর ও বাবার কথা বলে ঠেলে দিল। বিয়ে করবি তুই, সিদ্ধান্ত নিবে ইন্দ্রার মা, এর মাঝে আইয়া কোথা থেকে এলো। দেখ ভাতিজা, আমাদের ওরা গোলাম বানিয়ে রাখতে চায়, কিন্তু আমাদের শাসন করতে হবে, এই জন্য আমাদের একটা ব্যাকআপ দরকার, তাই তো আমি এমএলএর পিছে ঘুরি। এভাবে আরো অনেক কিছু বলে মাধির পুরো মাথাটা নষ্ট করে ফেলে। মাধির রিয়াকশন দেখছেন, মানে পুরোটাই গেছে। তখনই আবার দেখা যায় তাদের গ্রামের একটা ছেলেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ জিজ্ঞেস করে তারা বলে মেলাথুরের লোকজন তাকে মেরেছে। হইল, পরের দিন সকালে পঞ্চায়েত বসানো হয়। মেলাথুরের ছেলেরা তাকে কেন মেরেছে জানতে চাইলে সেঙ্গু বলে, কাল রাতে যে বৃষ্টি হয়েছিল তারা পানি কেটে নিতে চেয়েছিল, নিষেধ করলে তারা বকা দিয়ে বলে নিয়ম ভাঙবো, তোরা কি করবি। তারপর কাকু রেগে যায়, তাই বলে কি চাকু দিয়ে মারামারি করতে হবে। এই যে মিটিংটা হচ্ছে এখানে, এগুলো সবকিছু এখান থেকে এরা শুনছে, মানে তাদের লোক এর ভিতরে রয়েছে। মাদিকে এমএলএর সঙ্গে মিলিয়ে দিয়েছে, কথা এখান থেকে শোনাচ্ছে যাতে তাদের মতো করে প্রেজেন্ট করে তার মাথা ঘুরিয়ে দিতে পারে। উপর থেকে ডাবের পানি তো আছে। কাকু বলে, তোমরা এমন করেছো কেন। কিজাথের ওই ছেলে পেলে বলে, পানি না নিলে আমাদের খেতি হবে না, আর ফসল না হলে আমরা ঋণে পড়ে যাব, তারপর কি হবে। কাকু বলে, এবার তো তাদের পানি নেওয়ার পালা, আগের বার তো আমরা নিয়েছি। এ কাকুকে চুপ করতে বলে যে আপনি কথা বললেন না, দেখেননি সেবার বৃষ্টি কম হয়েছে, যাতে আমাদের অল্প আবাদি হয়েছে। এরাও তাদের পক্ষ রাখে যে সেবার তো তোরা অর্ধেক করেছিস, আমরা যে কিছুই করতে পারিনি, তার কি হবে। আমাদের ট্রাক্টর জব্দ করে নিয়েছে, তার কি হবে। এরা মানতে চাইছে না। মাধির বাবা রেগে যায়, খুব তো গলাবাজি করছিস বে, কোথায় পেয়েছিস এই জমি, কে দিয়েছে, তোর বাপ, তোর বাপকে কে দিয়েছে। যখন এই গ্রাম সোনার ফসল ফলাতো, তোদের বাপ দাদারা এখানে মজুরি করতে এসেছে, ওনার বাপ দাদারা তাদের জমি তোদের দিয়ে দিয়েছে, আর তোরা কি করছিস। হ্যাঁ, মজুরি করতে জানিস, পরিশ্রম করতে জানিস, শুধু সাঁতার জানলেই সমুদ্র পার হওয়া যায় না। কেউ হাত ধরে টেনে কিনারায় নিয়েছে বলে আজ তোদের এই দিন। আর তোরা। কাকু তাকে থামায়, তারপর বলে, দেখো তোমরা যে কারো কথায় নাচতেছো আমি এটা জানি, আমি থাকতে এই গ্রামকে কখনো ভাগ হতে দেব না। এরা জলাশয় ভাগ করতে চায়। কাকু বলে, না এটা কখনো করা যাবে না, এতে ঝামেলা বাড়বে। কাকু বলে, এই ঝগড়ার প্রধান কারণ হলো পানি, আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করব যেন এটার সমাধান করা হয়। আপনারা জান। এখন সবাই চলে গেলে কাকু মাদির বাবাকে ধন্যবাদ জানায় যে সে সাপোর্ট করেছে। কাকু বলে, এই মানুষগুলো বোকা, এদের মন এমন না, আমি শিওর এদের এমএলএ উল্টো পাল্টা বুঝিয়েছে। সেদিক দিয়ে মাদি যাচ্ছিল, সেঙ্গু ডাক দেয়, মাদি থামে। সেঙ্গু এসে বলে, কি ব্যাপার, তুই এখানে নেই, কত জরুরি মিটিং ছিল, তোর পাড়ার ছেলেরা নিয়ম ভাঙাভাঙি করছে। তুই। মাদের রিয়াকশন দেখে তো বুঝতেই পারছেন সে রেগে আছে। সেঙ্গু বুঝতে পারে সে মদ খেয়েছে। কিরে তুই, বাবা জানলে কি ভাববে বলতো। এদের বলে, এসব তোদের কাজ না, মাদির মোশন ভালো না। সেঙ্গু বলে, চল তোর সঙ্গে কথা আছে আমার, চল। সে নড়ছে না, বলে যা বলার এখানে বল। সেঙ্গু বলে, আরে তোকে আমার একা বলবো, চল এখান থেকে। না, সে যাবে না। মারি বলে, সে বলেছে না যাবে না, জোর করছিস কেন। সেঙ্গু রেগে যায়, মাদি তার হাত সরিয়ে দেয়। সিঙ্গু এবার অবাক হয়, কিরে এমন করছিস কেন। মদ খেয়েছে মনে করে সিঙ্গু বলে, ঠিক আছে যা, আমরা পরে কথা বলবো। মাদি তো খুব খুশি মাদি এমন করেছে বলে, তারা চলে যায়। পরের দিন সিন চলে আসে কালেক্টর অফিসে। দুই বন্ধু কালেক্টরের কাছে এসেছে গ্রামে একটা ড্যাম খোদাই করার জন্য। কালেক্টর বলে, আগের যে দুইটা বানানো ছিল সেটা কি পানি দিয়ে ভরে। কাকু বলে, স্যার আমাদের আরো একটা দরকার, নয়তো ফসল হবে না। অফিসার বলে, ফান্ড নেই, উপর থেকে চাপ। মাদ্রির বাবা বলে, আপনার ব্যাপারে সবাই ভালো বলতো, বাট আপনিও তো তাদের মতোই কথা বলছেন, চল দোস্ত এখানে কাজ হবে না। যাচ্ছিল। অফিসার বলে, এখন কি করবেন। কাকু বলে, আমার লোক দিয়েই আমি বানাবো, তারপরও যেন পানির সমস্যা না হয়। কাকু বলে, যাই করেন না কেন আপনাদের গ্রামে পানি থাকবে না, ওই রক্ত পিপাসু আপনাদের পানি রাখতে দেবে না। এরা একটু অবাক হয়, কি বলছেন স্যার। অফিসার সেঙ্গুর দিকে তাকায়, কে। সেঙ্গু ভদ্র ছেলের মতো বাইরে যায়, বাবা আমি বাইরে অপেক্ষা করছি। কথা শুরু করবে এই দাদু আসে। অফিসার রেগে যায়, কি হয়েছে। সে বলে, স্যার ময়লা। এসে ময়লা ঢেলে নেয়, তারপর চলে যায়। কিন্তু বের হওয়ার সময় তার রিয়াকশন আমার খুব একটা ভালো লাগলো না। তারপর অফিসার যা বলে আমি শুনে অনেক অবাক হই। অফিসার বলে, আপনাদের পানি সমস্যার একমাত্র কারণ কারুভেলা গাছ। শুনে এরা হাসতে শুরু করে। অফিসার বলে, খুব মজা নিচ্ছেন দেখছি, কি জানেন এই গাছের ব্যাপারে। অস্ট্রেলিয়ায় এই গাছটাকে নিষিদ্ধ করা হয়েছে, সেখান থেকে ডিসপোজ করা এই কারুভেলা
কারুফেলা গাছ এখানে বেড়ে উঠেছে। এর শিকড় মাটির একদম গভীরে যায়, যেখানে সাধারণ গাছের শিকড় পৌঁছাতেই পারে না। আশেপাশের সব পানি এরা শোষণ করে নেয়। এই গাছের আশেপাশে অন্য কোনো গাছ হতে দেখেছেন? অনেক ভয়ানক না? কাকু বলে, তার মানে আমরা যদি এই গাছকে নির্মূল করি তাহলে কি পানির সমস্যার সমাধান হবে? অফিসার বলে 100%, কিন্তু আপনি নির্মূল করতে পারবেন না, আপনাকে করতে দেওয়া হবে না। মাদির বাবা বলে, দেবে না মানে? আপনি কার কথা বলছেন দেবে না? অফিসার বলে, অনেক কর্পোরেট কোম্পানির মালিক এই কারুফেলা গাছের কাঠ কয়লা তাদের শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহার করে। খুব তাড়াতাড়ি পুরো রামনাথপুরম জেলা এই কর্পোরেট মালিকদের জন্য কারুফেলা চারকল বনে পরিণত হতে চলেছে। মাদির বাবা বলে, তাহলে সরকার এসব নির্মূল করার কথা ভাবছে না কেন? অফিসার বলে, সরকার কি করবে? গাছ কাটবে। বাট আপনি জানেন না, এই গাছ কাটার 6 মাস পর আবারও 2 গুণ শক্তি নিয়ে বড় হয়। শুধু তাই না, আপনারা তো শুনেছেন পুদুকোট্টাই, থেনি, তাঞ্জাবুর এসব এলাকাতে বিভিন্ন খনিজ সম্পদ বের হয়েছিল। রাজনেতারা সেই সব এলাকা খনন করে বিজনেস করার জন্য কর্পোরেট কোম্পানিদের কাছে অনেক টাকায় বিক্রি করে দেয়। সেম আমাদের জেলাতেও তেমনই কিছু একটা রয়েছে। খুব শীঘ্রই আপনাদের গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে হবে। শুনে তো কাকুর আত্মা কেঁপে ওঠে। কি বলছে? কাকু বলে, প্রজন্ম ধরে আমরা এখানে বসবাস করছি, এভাবে কি করে ভিটা খালি করে চলে যাব? অফিসার বলে, এই প্রসঙ্গ আপনারা এই প্রসঙ্গ আনবেন, এই জন্য তারা আপনাদের গাছ কাটতে দেবে না। আর গাছ থাকলে পানির অভাব হবে, লোকজন আস্তে আস্তে গ্রাম ছেড়ে দিবে, গ্রাম পুরো ফাঁকা হয়ে যাবে। কাকুর খুব রাগ হয় যে জমি খাবার দেয় তাদের নিয়ে এমন বিজনেস। যে গাছ মানব জাতিকে ধ্বংস করছে তাকে এখানে লাগালো কে? অফিসার বলে, কে লাগিয়েছে এর পিছনে গিয়ে আর কি হবে? আপনারা এর পিছনে রাজনীতি বুঝুন। কৃষক ধ্বংস হবে, গ্রাম ছেড়ে লোকজন শহরে চলে যাবে, জীবন বাঁচাতে রাজনেতা আর এসব কর্পোরেট কোম্পানিদের কাছে লোকজন ভিক্ষা চাইবে। সংক্ষেপে বলতে পারেন, একটি সম্পূর্ণ জাতিকে নির্মূল করার পরিকল্পনা এটা। এরপর সিন সামনে চলে আর পেছনে অফিসারের ভয়েস বলে যে এভাবেই আমেরিকায় রেড ইন্ডিয়া নামক একটা গোটা জাতি আর নেই। আপনাদের সঙ্গেও এমনটাই হতে চলেছে। এমনটা ঘটানোর জন্য রাজনেতারা কর্পোরেট মালিকদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে ঘুষ নিয়েছে। এই গাছ তাদের চাল। এই কথাগুলো আবার মন্ত্রীও শুনতে পাচ্ছে যে অফিসার বলছে প্রথমে গাছগুলো উপড়ে ফেলতে হবে, তাহলে জমি অনুর্বর হবে না, কৃষক আবারও মাঠে নামতে পারবে, আর এই গাছ নির্মূল হলেই পর্যাপ্ত পানি পাওয়া যাবে। এই টেপ রেকর্ডারটা এমএলএ ওই বুইরাকে দিয়ে রেখে এসেছিল, মনে আছে, ঝুড়ির মধ্যে। অফিসার আরো সাবধান করে দেয় যে এই খবর যেন বাইরে না যায়, কেউ যেন জানতে না পারে গাছ আপনি কেন উঠাচ্ছেন। যদি তারা জেনে যায়, যে করেই হোক এটাকে থামাবে, তাদের জন্য এই গাছ ইস্যু হয়ে দাঁড়াবে। আফসোস, তারা তো জেনেই ফেলেছে। সব শুনে কাকুর মনে একটু ভয় ঢুকে যায় যে মানুষ এতটা নিচে নামতে পারে কি করে। মাদ্রি বাবাকে বলে কাল যেন তাদের গ্রাম থেকে লোকজন আসে, মন্দিরের কাছ থেকে কাজ শুরু করা হবে। রাতে কাকু সবাইকে বলে গাছ উঠাতে হবে, পানির সমস্যা তাহলে সমাধান হবে, আর কিছু তোমরা জিজ্ঞেস করো না। মাদ্রি কোথায় যেন যাচ্ছিল, কাকু তাকেও বলে বেটা কাল থাকতে হবে, ছেলেবেলেকে একটু বলে দিস ওরা যেন আসে। মাদি কি করে, এসে ছেলেবেলেকে নিষেধ করে দেয়, তোরা কেউ যাবি না, কাল গ্রামে থাকবি না, বাবাকে আমি দেখে নেব। রাতে সেঙ্গু এসে ইন্দ্রের সঙ্গে দেখা করে, কথাবার্তা বলে। এরপর সকালে গ্রামের লোকজন আর পুলিশ দিয়ে ভরে যায় মন্দিরের আশপাশ। কাকু এসে দেখে পরিবেশ ভিন্ন, জিজ্ঞেস করে আমার লোকদের গাছ কাটতে নিষেধ করা হচ্ছে কেন, আর এসব কি? অফিসার বলে এটা সরকারি সম্পত্তি, তাই আমরা অনুমতি দিতে পারবো না। মাদি বাবা রেগে যায়, ওই কি বলছেন, এসব জমি সরকারের হলো কবে থেকে? এ যাও তো কাটা শুরু করো। কাকু থামায়। অফিসার বলে দেখুন, আপনারা আমাদের আদেশ অমান্য করলে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। মানে একেবারে পুরো তৈরি হয়ে এসেছে অফিসাররা। শয়তানকে তো দেখতেই পাচ্ছেন কেমন মজা নিচ্ছে। কাকু বলে আপনাদের কে বললো এগুলো সরকারের জায়গা? অফিসার নথি দেখায়। কাকু সব দেখে বলে আরে এটা ফেক, দেখতে পাচ্ছেন না আপনারা, কেউ জাল নথি দিয়েছে। আর আপনারা শুধু এটা নয়, এখানকার আশেপাশের আরো 25 একর জমি আমার বাপদাদারা গরিব মানুষদের চাষাবাদ করার জন্য দিয়ে গেছে। এখানে সরকার কোথা থেকে এলো? পানির সমস্যার জন্য সব গাছ উঠাতে হবে। অফিসার বলে আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু এখন এটা সরকারের আদেশ, আপনারা আসল কাগজ দেখিয়ে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন, আমরা কিছু বলবো না। কাকু রেগে যায় যে আমাদের পূর্বপুরুষরা মানুষের ভালোর জন্য নিজের জমি ছেড়ে দিয়েছেন, আর এখানে কিছু লোক কাল সাপ সেজে ছবল মারতে বসে আছে। আমি সব জানি কিভাবে কি হচ্ছে, দেখে নেব সবাইকে। আমি বেঁচে থাকা অবধি কারো এই অসৎ উদ্দেশ্য পূর্ণ হতে দেব না। এই চলো রে। বাসায় এসে জমির কাগজগুলো খুঁজতেছিল, কালেক্টর ফোন করে, স্যার আমি আপনাকে বলেছিলাম না এটা অনেক বড় মামলা, আমি আপনাকে ওসব বলেছি, এই জন্য আমাকে ট্রান্সফার করা হয়েছে। যে কেউ খবরটা লিক করে দিয়েছে। কাকু বলে কি করে এটা সম্ভব, আমরা তো কাউকে কিছু বলিনি। অফিসার বলে আর কিছু করার নেই, 2 দিন কোর্ট বন্ধ থাকবে, তার আগে আপনাদের সব কাগজ নিয়ে হাজির হতে হবে। সরকার কোনো আদেশ দেওয়ার আগে আপনারা কাগজ সাবমিট করুন, কোর্ট আপনাদের পক্ষে রায় দিলে তারা কিছু করতে পারবে না, বাট এটা একটু কঠিন হবে। তখনই সিঙ্গুকে নিয়ে আই আর মাদ্রি বাবা বেরিয়ে পড়ে কাগজ খুঁজতে। মানে অনেক আগে তো এসব
কিভাবে লেনদেন হয়েছে, তাই পুরনো কাগজ কার কাছে আছে সেটাই খুঁজতে বের হয়। যেখানে যায় সেখানে জানতে পারে সেই লোকটা মারা গেছে বা তার সব কাগজপত্র এক পুরোহিতের কাছে আছে। এরা সেই উদ্দেশ্যে রওনা দেয়। এখানে আমরা দেখি কয়েকটা লোক তাদের ফলো করছে। এভাবে খুঁজতে খুঁজতে এরা একটা লোকের দেখা পায়, তার সঙ্গে কথা বললে সে বলে কাগজ তার কাছে আছে, সে খুঁজে বের করুক। ততক্ষণে মাধির বাবা সেঙ্গুকে কোর্টে যেতে বলে, যাতে সে উকিলকে রেডি থাকতে বলে আর জজকে যেন সে থামিয়ে রাখে। তারা একটু পর পৌঁছাবে। সেঙ্গু আগে চলে যায়। একটু পর পণ্ডিত মশাই কাগজ বের করে দিয়ে দেয়। এরা নিয়ে খুশি মনে কোর্টের দিকে যাচ্ছিল। ক্যামেরা গাড়িকেই ফলো করছে। গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, চোখের আড়াল হলো আর পোল্টি খেয়ে ফিরে এলো। বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই গাড়ি তাদের সামন থেকে মেরে দিল। মানে যে লোকগুলো ফলো করছিল তারা এই জন্যই ফলো করছিল। এর সঙ্গে সঙ্গে বেলা গড়িয়ে রাত হয় আর নিউজে বলছে অমুক গ্রামের বস আইয়া আর তার ফ্রেন্ড স্পটে মারা গেছে। পরের দিন সকালে কাঁদতে কাঁদতে গ্রামের লোকজনের ঢল নেমে যায় সেঙ্গুদের বাড়িতে। সেঙ্গু চুপচাপ আছে, ইন্দ্রাও কান্না করছে। পুরো গ্রামের সূর্য ছিল আইয়া। সবাইকে নিয়ে তিনি অনেক ভেবেছে, তাই গ্রামের সবাই অনেক কষ্ট পায়, কান্না করে। সেঙ্গু মিডিয়ার সঙ্গে কথা বলছিল, এমএলএ আসে। সেঙ্গু তাকে থামাতে সামনে যায়। সে এখানে কেন এসেছে, কারণ সে সব নষ্টের মূল। সেঙ্গু এটা তো বুঝতে পারছে। উপর থেকে পার্টি ধুতি পরে এসেছে। এমএলএ বলে সে তার বাবার জন্য আসেনি, মাধির বাবার জন্য এসেছে। সেঙ্গু বলে চিত্রাবেল কাকু শুধু ওর না, আমারও বাবার মতো। তোর এখানে কোনো কাজ নেই, চলে যা। এমএলএ বলে আপনি নিজের ছেলে তো এখানে আছে, সে বলুক আমি চলে যাব, তুই কেন মাথা মারছিস? সেঙ্গু মাধিকে বলে এ মাধি বলে দে, তাদের বলে দে এখানে ওদের কোনো দরকার নেই, বল। মাধি চুপ করে আছে। সেঙ্গু চেয়ে থাকে। পাশ থেকে এই শুকনো গু খেয়ে নেশা করা শকুন বলে ভাতিজা এটাই সুযোগ বদলানে। সেঙ্গু তো অবাক হচ্ছে। মাধিকে বলে আমার উপর যদি তোর কোনো অভিযোগ থাকে তো পরে সেটার হিসাব করিস, এখন ওদের সামনে আমায় হারিয়ে দিস না। মাধি মাথা মোটা গলে না। এবার সেঙ্গুর গলা ভারী হয়ে আসছে। মাধি কি করছিস এসব? আমি তো ওদের সামনে হারিয়ে যাচ্ছি রে। মাধি সেঙ্গুর হাত চটকা দিয়ে সেখান থেকে ভেতরে যায়। তারপর বাবার লাশ নিয়ে সেখান থেকে চলে যায়। সেঙ্গু এবার আর নিজেকে থামাতে পারছে না। তার মনটা হাজার টুকরো হয়ে যায়। বাবার ছবির সঙ্গে কথা বলতে থাকে। বাবা, এই বিশাল সমুদ্রে তুমি আমাকে এটা কোথায় রেখে গেলে? তুমি একটু সরে যেতে না যেতেই শত্রুরা যেন আমাকে ঘিরে ফেলেছে। এই অসহায় মানুষদের নিয়ে আমি এখন কোথায় যাব বাবা? বুক চাপড়ায় আর কাঁদতে থাকে। বাবা, এখন আমার কি হবে? আমি এখন কি করব? তুমি আমায় কোথায় রেখে গেলে? সেঙ্গুর কান্না দেখে তার বন্ধু বান্ধব সহ সবাই কান্নায় ভেঙে পড়ে। তারপর বডি নিয়ে যাওয়া হয় দাহর জন্য। ওদিক থেকে মাদির লোকজনও আসে। তো দাহ করার জায়গা যেহেতু একটা, তাই সেঙ্গুর লোকজন বলে ভাই আমাদের আগে যেতে হবে, নয়তো জায়গা পাবো না। এরা দৌড় দিয়ে আগে আসে। মাদির লোকজন পেছনে পড়ে। সেটা নিয়ে কথা হয়। এমএলএ বলে আরে তুমি চিন্তা করো না মাধি, গ্রামের প্রবেশ পথে আমরা তোমার বাবার মূর্তি লাগিয়ে দিব। সেঙ্গু কথা ধরে, কি বে কালিয়া কি বলছিস? গ্রামের সব উন্নতি করছে আইয়া আর মূর্তি লাগবে তার? আইয়ার মূর্তি লাগবে ওখানে? এক কথা দুই কথায় মাধি আর সেঙ্গুর মাঝে তর্কাতর্কি শুরু হয়। এমএলএ থামিয়ে দিয়ে বলে আচ্ছা এভাবে না, খেলা হবে, যারা খেলা জিতবে তারা যেটা বলবে সেটাই হবে। ব্যাস সিন চলে আসে হাডুডু মাঠে। খেলা শুরু হয় দুই গ্রামের মাঝে। সবাই খুব ভালো খেলছে। শেষে এসে জাস্ট দুজন বেঁচে যায়। স্কোর এমন, লাস্টের ডান মাধির। মাধি সেঙ্গুকে বেশ চিপায় ফেলে দেয়। শেষে এসে সে 5 হয়ে দেয়। এরা তো খুব খুশি তারা জিতে যাচ্ছে। মাধি ভাব দেখিয়ে এখনো এদের ঘরেই দাঁড়িয়ে আছে। ব্যাস সেঙ্গু পেছন থেকে এসে একটা ধাক্কা দিয়ে তাকে বাইরে ফেলে দেয়। আর কি, পয়েন্ট বেড়ে যায়, সেঙ্গুর দল জিতে যায়। এখন নিয়ম অনুযায়ী এরাই সব করবে। বাকি সব কাজ করা হয়। গ্রামের প্রবেশ পথে আইয়ার মূর্তিও লাগানো হয়। এরা সবাই সেখানে প্রণাম করে আর এদের প্রণাম দিয়ে সিন এখানে আসে। সব শিয়ালেরা এসেছে বলদার কাছে। মন্ত্রী বলে আমি তোমার বাবার মূর্তি সেখানে রাখার ব্যবস্থা করছি, বিনিময়ে আমি যা বলছি তোমরা জাস্ট সেটাই করো, ঠিক আছে? এখন বাসায় যাও, চুপচাপ থাকো, আমি দেখছি। বাসায় এসে সবাই মিলে প্ল্যান করছে। মারির সঙ্গে যে একটা ছেলে সবসময় ঘোরাফেরা করতো সে সেখান থেকে উঠে বাইরে আসে। মারি লক্ষ্য করে, তার কাছে আসে। কিরে কি হয়েছে তোর? সে বলে ভাই অনেক তো হয়েছে, গ্রামের সাধারণ গরিব মানুষদের কেন এমন যুদ্ধে ঠেলে দিচ্ছ? মারি তার উপরে গেছে, চুপচাপ থাক, নয়তো তোর খবর আছে। রাত নিশুতি হলে আমরা দেখি কিছু লোক এসে আইয়ার গলা থেকে মালাটা সরিয়ে জুতার মালা দিয়ে দিচ্ছে, আর সেটা ভিডিওতে মন্ত্রী দেখছে। মানে মন্ত্রী এমএলএ কে এটা শিখিয়ে দিয়েছে। এতে কি হবে, মেলাথেরুর লোকজন কেজাথেরুর বাসীদের উপর হামলা বলবে, আইয়ার মৃত্যু আর কারুভেলা গাছের কথা ভুলে তারা নিজেদের মাঝে লেগে থাকবে। তাই হয়, মেলাথেরুর লোকজন কেজাথেরুর লোকজনের উপর হামলা বলে, কারণ তারা আইয়াকে অপমান করেছে। নিমিষেই তারা মাদিদের গ্রামে তাণ্ডব শুরু করে দেয়। যাকে যেখানে পায় সেখানেই কোপায়। পরের দিন মাদিকে আর কে থামায়? তাকে বন্দি করে রাখা হয়েছে। মন্ত্রী বলে থামো, মাথা গরম করে কিছু হবে না, আমি দেখছি। তোমার তো জাস্ট পোস্টিং বাকি, তাই না? আমি তোমার পোস্টিং এখানে করিয়ে দিচ্ছি, এরপর তুমি তোমার ক্ষমতা দেখাও। বাস পরের সিনে আমরা দেখি পুরো ফোর্স সহ মাদি গ্রামে আসছে। নিউজে বলছে 2 দলের হামলাতে 6 জন মারা গেছে। এই জন্য পুরো এরিয়াতে কারফিউ জারি করা হয়েছে।
প্রশাসন দিয়ে এমএলএ দলের সিম্বল লাগিয়ে দেয় গ্রামের শুরুতেই। মাদির ধারণা ছিল তার বাবার মূর্তি লাগানো হবে এখানে। এমএলএ বলে, আরে চিন্তা করো না, তোমার বাবার মূর্তি আমরা আরো বড় করে লাগাবো, ঠিক আছে? মাথা মোটা মাদি সেটাই বিশ্বাস করে নেয়। পুরো এলাকাটা পুলিশ দিয়ে ভরে যায়, সবাইকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। কঠিন এক পরিস্থিতি। এদিকে ইন্দ্রার মা গ্রামের অবস্থা থেকে শহরে ফিরে যাওয়ার কথা বলে, বাট ইন্দ্রা যাবে না, কারণ এখন তার সেঙ্গুর পাশে থাকা দরকার। সেটা নিয়ে কথা কাটাকাটিতে ইন্দ্রা রাগ করে বের হয়ে এসে সেঙ্গুকে ফোন করে তার সঙ্গে দেখা করতে যায়। সেঙ্গু বলে, এখন পরিবেশ ভালো না, পুলিশ আমাদের খুঁজতেছে। এদের কথা কিন্তু এখানে মাদি শুনতে পাচ্ছে। ইন্দ্রার কান্না দেখে সেঙ্গু আসতে রাজি হয়। এটা শুনে মাদি ফোন করে তার লোকদের অ্যালার্ট হতে বলে সেঙ্গুকে ধরার জন্য। এমএলএ এখানে পায়তারি করছে, এদিকে মাদিও রেডি। তখনই পাশে একটা ফুটে যায়, সবার অ্যাটেনশন সেদিকে। মাদির লোকজন নিয়ে সেখানে যায়, তার লোকদের বলে এটা সেঙ্গুর কাজ। রেগে যাচ্ছে, এ সেঙ্গু, সাহস থাকলে সামনে আয়, সামনে আয় বলছি। পাশে আবার একটা ফুটে যায়, এরা তো মোটামুটি ভয় পাচ্ছে। এটা দেখে আবার ইন্দ্রা বাসা থেকে বের হয়ে যায়। এদিকে আবার মাধির গ্রামের লোকজন সেঙ্গুর আন্টির পলে আগুন ধরিয়ে দেয়। বুঝতে পেরে আন্টি তাদের পিছু নেই। সেঙ্গুর গ্রামের লোকজনও বেরিয়ে পড়েছে। ইন্দ্রা তাদের দেখে লুকিয়ে পড়ে। মাঝি তার লোকজন নিয়ে ঘোরাফেরা করছে, রাস্তায় দেখে গ্রামের লোকজন বের হয়েছে। মাঝি বলে, আরে 144 ধারা জারি করা হয়েছে, আপনারা কেন বের হয়েছেন? লোকজন ভয় পাচ্ছে। মাঝি তাদের বাড়িতে যেতে বলে। সব অফিসাররা এদিকে এলে মাঝি বলে, আপনারা সবাই এখানে, তাহলে দলের ওই প্রতীক পাহারা দিচ্ছে কে? সেদিকে দৌড় দেয়, বাট ততক্ষণে সিঙ্গু তার কাজ সেরে ফেলেছে। দলের প্রতীক বুম। মাদি কিচ্ছু করতে পারে না। পাশের ছাদে সেঙ্গুকে দেখা যায়, তাই মাদি তার পিছু নেয়। এদিকে উপর থেকে খবর আসে, কে করেছে এটা দেখার বিষয় নেই, যাকে যেখানে বাইরে পাবে মেরে দাও, বাস। এরপর পুলিশ যাকে যেখানে পায় মারতে শুরু করে। মাদি সেঙ্গুর পিছু নেয়, ইন্দ্রা তাদের দেখে সেও পিছু নেয়। শেষে দৌড়াতে দৌড়াতে সিঙ্গু এখানে এসে থেমে যায়, সামনে যেতে পারে না। পরে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। মাদি মার খাচ্ছে। শেষে সে গান বের করে শুট করতে যাবে, ইন্দ্রা সামনে এসে দাঁড়ায়। মাদি ইন্দ্রাকে সরতে বলে, ইন্দ্রা বলে, আগে আমাকে মারতে হবে, তারপর ওকে মারো। মাদি বলে, দেখো আমার মাথা খারাপ করে দিও না, সরে যাও কিন্তু। ইন্দ্রা বলে, তোমার মাথা অলরেডি খারাপ হয়ে গেছে। সিঙ্গু বলে, সরে যাও ইন্দ্রা, এটাই তো বাকি আছে, ওরা হাতেই মরি। মাদি বলে, আমাদের কোনো মূল্য নেই না? 6টা লোক মরেছে আমাদের গ্রামের, বেঈমান কোথাকার। সিঙ্গু বলে, আরে কাকে কি বলছিস? তোকে তো বন্ধু ভেবেছিলাম, তুই বিশ্বাসঘাতকতা করেছিস। দুজনে আবার বাঁধে। মাদি আবার মারতে যাবে, ইন্দ্রা হাত ধরে। মাদি চটকা দেয়, ইন্দ্রা এখানে এসে পড়ে। ইন্দ্রা, তুমি এর মাঝে এসো না। হুট করেই মাদির রিয়াকশন পাল্টে যায়। বলে, তোমার গলায় ওটা কি? ওই লকেট তুমি কোথায় পেলে? ইন্দ্রা বলে, কোথায় পাবো মানে? এটা সেঙ্গু আমাকে দিয়েছে। মাদি বলে, ও দিয়েছে, এটার মানে কি? ইন্দ্রা বলে, এসতে সেঙ্গু আইতে ইন্দ্রা। মাধি এবার বুঝতে পারছে ব্যাপারটা কি। মানে মারি তাকে গুল খাইয়েছে, উল্টো বুঝিয়েছে। এদিকে পুলিশ তো মেরে যাচ্ছে। মাধি বলে সে ভুল করেছে, অনেক বড় একটা ভুল করেছে। মাথা মোটা এতক্ষণে মাধি সবকিছু খুলে বলে যে আমার তো তোকে সরাসরি জিজ্ঞেস করা উচিত ছিল। সেঙ্গু বলে, আমারও ভুল হয়েছে, আমি যদি তোকে বলতাম তাহলে এমন কিছু হতো না। মাধি তো নিজেকে মারতে যায়, সেঙ্গু থামায়, এভাবে হুটহাট সিদ্ধান্ত নিস, এই জন্যই এমন হয়েছে। তো এরা এদিকে কথা বলছে, ওদিকে করোনা ভাইরাস হাজির। মাধি বলছে এই সবকিছুর পিছনে ওই এমএলএ আর হারামজাদা মারি দায়ী, ওদের আমি দেখছি, তুই ইন্দ্রাকে নিয়ে এখান থেকে চলে যা, এখানে থাকলে আরো ঝামেলা বাড়বে। তখনই পিছন থেকে এই সিরিপুরের ট্যাবলেট প্যারাসিটামল বড়ি মাধিকে মেরে দেয়। ইন্দ্রাকে ধরতে বলে সেঙ্গু লাথি মেরে এটা ফেলে দিয়ে তার পিছু নেয়। টেঙ্গু দৌড়াচ্ছে, পিছে সেঙ্গু। টেঙ্গু এমএলএ এখানে আসে, ভাই আমি মাধিকে মেরে দিয়েছি। সেঙ্গু বলে, আমি আগে থেকে জানতাম এর পিছে তুই রয়েছিস। এমএলএ তার লোকদের মারতে বলে, তাই কি আর পায়? ভাই সবাইকে মারে। এমএলএ আবার পিছন থেকে এসে একটু সেঙ্গুকে আঘাত করে, তারপর সেঙ্গু তাকে দৌড়ানি দেয়। ওদিকে ইন্দ্রা মাধিকে এখানে বসিয়ে লোকজনকে ডাকতে যায়, একটু পরে এসে দেখে সে চলে গেছে, সেও খুঁজতে বের হয়। এদিকে সেঙ্গু এমএলএ কে তাড়া করছে। তারপর মাঠটার খেয়ে সে স্বীকার করে যে এসবের পেছনে মন্ত্রীর হাত রয়েছে, সেই সবকিছুর প্ল্যান করেছে। সেঙ্গু একটু সেদিকে মনোযোগ দিতে গিয়ে দেখে কালিয়া নেই। মাধি এসে তাকে ধরে ফেলে। সেঙ্গু বলে, আরে এই শরীর নিয়ে তুই আবার বের হয়ে এসেছিস কেন? এদিকে পুলিশ আসছে, এরা তিনজন এখানে হাতাহাতি করছে। পুলিশ এসে কোনো দেখাশোনা নেই, গুলি করতে থাকে, যার একটা বুলেট সেঙ্গুকে লেগে যায়। কালিয়া পালাতে ধরলে মাধি এসে তাকে ধরে নিয়ে এই চিমনির মাঝে আগুনের মধ্যে পড়ে যায়। পুলিশ তো গুলি করছেই, সেঙ্গু বন্ধু বলে একটা চিল্লানি দিয়ে বেহুশ হয়ে যায়। মন্ত্রী এখানে কত আরামে রয়েছে দেখেছেন। ফোন আসে, ওপার থেকে বলে, স্যার 5 জনকে মেরেছি, বাকি এসআই এবং এমএলএ মারা গেছে হাতাহাতিতে। মন্ত্রী বলে, কে কে ভস্য হয়েছে সেগুলো ছাড়ো, ওই 5 জনকে তাড়াতাড়ি আগে গায়েব করে দাও, খবর ছড়িয়ে পড়ার আগে। বাস সকালে সব বডিগুলোকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, যেন এটা কোনো মানুষ নয়। গ্রামের লোকজন যেন ঝামেলা না করে পুলিশরা গিয়ে তাদের থামিয়ে রাখে। আন্টি দেখে তার সিঙ্গুকে এভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, কিছু করার নেই। রাজনীতির খেলায় সাধারণ গ্রামবাসী বলির পাঠা হয়ে গেল, সবাইকে এখানে ফেলে রাখা হয়। তারপর অফিসাররা প্ল্যান করছে। এদিকে আমরা দেখি সিঙ্গু এখনো বেঁচে আছে। কোনো মতে মাথা উঠিয়ে দেখে কেউ নেই, উল্টা দিকে হয়ে আস্তে আস্তে এদিক দিয়ে বের হয়ে আসে। অফিসার হুকুম দেয়, যাও ওদের পুড়িয়ে ফেলো সবাইকে। এরা এসে দেখে একজন সেখানে নেই। সিঙ্গু কোনো মতে পালানোর চেষ্টা করছে, এই প্যারাসিটামল তাকে দেখে ফেলে, তার পিছু নেই। মানে সিঙ্গু তো ঘায়েল হয়ে আছে, সেটার সুযোগ নিতে চায়। অফিসার একজনকে বলে, যে করে হোক তাকে ধরে আনো, আর তাকে না পেলে যে কোনো একজনকে নিয়ে এসো। ওদিকে ইন্দ্রা মনের দুঃখে কাঁদতে কাঁদতে মন যেদিক চাই সেদিকেই যাচ্ছে। পেছন থেকে মারির সঙ্গে থাকা সেই ছেলেটা ডাকতে থাকে, দিদি দিদি, সিঙ্গু এখনো বেঁচে আছে।
ইন্দ্রা থেমে যায়। এদিকে সিঙ্গু নিজেকে একটু সেফ জায়গায় আনে, তারপর এই মাদার টোস্ট বিস্কিটে ধরে ফেলে। কোনো কথাই আশ্রাতে থাকে, বসাও ভাই বসাও, হলার একটা ভাঁস করি হলাও। মাঠটা দিয়ে সে আবার পালায়, টেঙ্গু আবার পেছে নেয়, কিন্তু আমরা দেখি এবার তার পিছনে পুলিশ রয়েছে। সিঙ্গু এই সুইচ গেটের এখানে এসে লুকায়, কি যেন একটা পরে। সিঙ্গু এদিকে তাকালে এই ইশারা করে, সিঙ্গু ভাই মারি তোমার পিছনে সরে যাও, পুলিশ আছে তার পিছনে। মারি বোতল নিয়ে আসে মারতে, ভিতরে যাবে, পিছন থেকে ঢাই নিয়ে চামচে খেয়ে। মানুষকে ধোকা দিলে নিজেও ধোকা খেতে হয়। এবার দেখ, এ তো দেখে যাচ্ছে 5টা লাশ মেলাতে হবে, তাই এরা একেই টানতে টানতে নিয়ে যায়। এদিকে ইন্দ্রা এখানে অপেক্ষা করছে, এ সিঙ্গুকে সবকিছু বলে দেয় এর পিছনে কি কি রয়েছে, কিভাবে কি হয়েছে। আর ইন্দ্রা এখন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। একটু পর সিঙ্গু কোনো মতে হাইওয়েতে আসে। ইন্দ্রার যেন জান ফিরে এলো, গিয়ে জড়িয়ে ধরে। এরপর একটা ট্রাকে দুজন উঠে পড়ে। এদিকে এদের পোড়ানো হয়। সিঙ্গু বলছে, আমি গ্রামের মানুষদের সব বলতে চেয়েছিলাম, কিন্তু পুলিশের জন্য ভিতরে যেতে পারিনি। সিঙ্গুর চোখের সামনে তার সবগুলো স্মৃতি ভেসে ওঠে। কি দিন কাটিয়েছে তারা, কেমন দিন ছিল আর কেমন হয়ে গেল। মনের কষ্টে সিঙ্গু একটা চিল্লানি দিয়ে ওঠে। এরপর আমাদের দেখানো হয় যে এই ঝগড়ার অনেকদিন পর গ্রামের লোকজন আবার মিলে গেছিল, কারণ সরকার পাল্টে গেছিল। কিন্তু পরে যে সরকার আসে সেও তেমনই বের হয়। মানুষরা একসঙ্গে প্রতিবাদ করে, বা তারা জানতো কিভাবে মানুষের মাঝে ফাটল ধরাতে হবে, সেটাই করে যা তারা চায়। আর এই ধারা এভাবেই চলতে থাকে, চলতে থাকবে। স্ক্রিন কালো হয়ে যায়। আর একটা তথ্য আমাদের দেওয়া হয় যে প্রতি বছর রাজনেতারা কুটিলতা করে, জাতিগত বিরোধ বা বিভিন্ন ইস্যু তৈরি করে শুধুমাত্র তাদের রাজনৈতিক এজেন্ডাকে সফল করতে এবং নিজেদের স্বার্থ উদ্ধার করতে কত যুবককে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাদের এজেন্ডার কারণে কত যুবক নিজের জান হারাচ্ছে। তারপরেও সাধারণ পাবলিকের হুঁশ ফেরে না। এমন অস্থির কিছু মেসেজ দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আদিম যুগে মানুষ এতটা বুঝমান ছিল না, এই জন্য তাদের মাঝে এত প্রতিবন্ধকতাও ছিল না। তারা জঙ্গলে থেকেছে, কিন্তু একসঙ্গে বসবাস করেছে। যখন থেকে মানুষ সভ্যতা বুঝেছে, দলবদ্ধভাবে বাঁচতে শুরু করেছে। মানুষের মনে দখলদারির লোভ এসেছে। আজ অব্দি যত যুদ্ধ হয়েছে 2টা কারণে হয়েছে, জমি আর নারীর কারণে। মহাভারত হয়েছিল জমির কারণে, রামায়ণ গঠিত হয়েছে নারী নিয়ে। এখন সভ্য সমাজ স্মার্ট দেশ, খেলা হয় পয়সা আর পাওয়ার নিয়ে। রাজনীতি মানুষের সেবা করার উত্তম একটা রাস্তা। এর মতো ভালো রাস্তা আর একটাও নেই যেখানে থেকে মানুষের এতটা সেবা করা যায়। কিন্তু আফসোস, যেই এই রাজনীতিতে আসে, হয় সে পোল্ট্রি নাই, আর নয়তো তাকে বাধ্য করানো হয়। পৃথিবীতে যত রকম খেলা রয়েছে তার মাঝে সব থেকে জঘন্য খেলা রাজনীতির খেলা। আঘাত এমন ভাবে লাগে কাউকে দেখাও যায় না, সহ্যও করা যায় না। তাই বললে যে আমরা সবাই রাজনীতি থেকে দূরে থাকবো তা না, আমাদের যুবকদের এগিয়ে আসতে হবে। যতদিন না ইয়াং, ওয়েল এডুকেটেড, অনেস্ট ছেলেরা সামনে আসবে, দেশ বা দেশের উন্নতি সম্ভব না। রাজনীতিবিদদের কর্মে ঘৃণা করুন, রাজনীতিকে নয়, কারণ জাতির উন্নতি রাজনীতি দিয়েই হয়, পার্সন ভেদে নয়। আচ্ছা, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু রাজনীতি করে যান। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।